সুপ্রিয় সুধী, বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেসের একটি ক্ষুদ্র আলোচনায় আপনাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জব ইন্টারভিউ স্কিল আমরা কীভাবে বাড়াতে পারি সে নিয়ে আমরা আলোচনা করব। এনহ্যান্সিং জব ইন্টারভিউ স্কিল ইন কানাডা। তো আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব মুস্তফা আকন, উনি ডিরেক্টর প্রোগ্রাম অ্যান্ড সার্ভিসেস অফ বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস। মুস্তফা ভাই, আপনি কি যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে জানাবেন যে নবাগতরা কিংবা নবাগত নয় যারা তারা যখন কোনো জব ইন্টারভিউতে যায় কিংবা যাবে কানাডায়, তারা কী কী ধরনের টুল, সফট স্কিল কিংবা কী ধরনের প্রস্তুতি, বিশেষ কোনো প্রস্তুতি তাদের দরকার রয়েছে কিনা? অনেক ধন্যবাদ ডক্টর মাহতাব শাওন। এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা যারা নতুন এখানে কানাডাতে যারা যখন আসি তখন আমাদের সবচেয়ে বেশিরভাগ লোকই তো আমরা আসলে জব সার্চ করি, মানে জব পাওয়ার জন্য চেষ্টা করি। খুব কম লোকই বিজনেস করে। তো বিজনেস বলতে এখন এখানে এসে সরাসরি তো আর বড় বিজনেস করা সম্ভব হয় না। তো সেটার জন্যও নানান ধরনের নলেজ এবং স্কিল দরকার, এই বিশেষ করে ক্যানাডিয়ান পার্সপেক্টিভে। ঠিক একইভাবে আপনার কানাডাতে আপনি যখন জব সার্চ করতে যাবেন তখন আপনার ইন্টারভিউ স্কিলটাও কিন্তু একটু চেঞ্জ করা দরকার আছে, মানে ওটাও ডেভেলপ করার দরকার আছে। এখন বাংলাদেশি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হয়তো একভাবে অভ্যস্ত ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ নিয়ে, কিন্তু এখানকার এমপ্লয়াররা কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে তারা ইন্টারভিউটা নেয় এবং তারা একটু ডিফারেন্ট জিনিস খোঁজে একজন জব সিকারের ভিতরে, অর্থাৎ যিনি জব খুঁজতেছেন তার মধ্যে যে জিনিসটা ওনারা বেশি খোঁজে সেটা হলো যে মানে আপনার যে হার্ড স্কিল আছে, যেমন আপনি কম্পিউটার অপারেট করতে পারেন কি না, আপনি মেশিন চালাইতে পারেন কি না, আপনি ড্রাইভ করতে পারেন কি না, এগুলো হচ্ছে হার্ড স্কিল। তো সেই হার্ড স্কিলটা কিন্তু আপনাকে ট্রেনিং দিয়ে, কিছুদিন ট্রেনিং দিয়ে কিন্তু শেখানো যায়। কিন্তু এখানকার ক্যানাডিয়ান নর্থ আমেরিকান এমপ্লয়াররা যেটা পছন্দ করে সেটা হলো সফট স্কিল, যে ইন্টারভিউতে ওইটা ওনারা জানার চেষ্টা করে যে আপনার ভিতরে কি কি সফট স্কিলস আছে। সফট স্কিল কী হতে পারে? যেমন প্রবলেম সলভিং স্কিল, এটা একটা সফট স্কিল। আপনি প্রবলেম সলভ করতে পারেন কিনা নিজে নিজে, আপনি টিমে কাজ করতে পারেন কিনা, আপনি কোনো কাজ একেবারে ডিটেল করতে পারেন কিনা, ঠিক আছে? তারপরে আপনি ধরেন পাংচুয়ালিটি মেনটেন করতে পারেন কিনা, তারপরে হচ্ছে আপনি কি বলবো এটা, সেলফ মোটিভেটেড কিনা, অর্থাৎ আপনাকে কি গুতায় গুতায় কাজ করাইতে হবে, নাকি আপনি নিজের থেকেই উদ্যোগী হয়ে সেলফ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারবেন। এই বিষয়টি তারা দেখতে চায়, এই বিষয়গুলোই তারা দেখতে চায় ইন্টারভিউয়ের ভিতরে। কিন্তু যখন ইন্টারভিউই চাকরি প্রার্থী, যে সে কী করলে সে বোঝাতে পারবে চাকরিদাতাদের যে এই বিষয়গুলো তার মধ্যে রয়েছে। এক্স্যাক্টলি। তখন যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের সিচুয়েশনাল কোশ্চেন করা হয়। সিচুয়েশনাল কোশ্চেন করে সেটাকে সে কীভাবে আনসার দিচ্ছে সেইটার মাধ্যমেই ওনারা বুঝতে পারে যে এর ভিতরে, ইন্টারভিউয়ের ভিতরে ওই স্কিলটা আছে কিনা বা উনি এক্সারসাইজ করতো কিনা। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি একটা প্রশ্ন, এটা হলো সিচুয়েশনাল কোশ্চেন করে যে ক্যান ইউ টেল মি এ সিচুয়েশন where you had a conflict with your supervisor or you had a conflict with your customers, then what did you do? How did you solve this problem? একটা সিচুয়েশন। তখন আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার সিচুয়েশনটাকে বর্ণনা করা, যেমন স্টার বলে আর কি, সিচুয়েশনটাকে বর্ণনা করা খুব সংক্ষেপে, এবং সেখানে আপনি কি রোলটা প্লে করেছেন এবং তার আউটকামটা কী, রেজাল্টটা কী, এটা ধরেন 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে এই পুরো প্রবলেমটা, সিচুয়েশানটা বলা, এবং সিচুয়েশানটা হইতে হবে কিন্তু আপনার রিয়েলিস্টিক, মিথ্যা কথা বললে হবে না, কারণ আপনি যদি এটা লাই করেন তাহলে কিন্তু এটা আবার বোঝা যাবে। তো এখন এই যে সিচুয়েশানটা আপনি বললেন এবং আপনি সেই সিচুয়েশানটার মধ্যে আপনার রোলটা আপনি কী ছিল, এটা রোলটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। আপনার পজিটিভ হইতে পারে আউটকাম, নেগেটিভও হতে পারে। অনেকে নেগেটিভ বলতে চায় না, সবাই পজিটিভটাই বলতে চায়। ও আই সলভ দ্য প্রবলেম দিস ওয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে কোনো একটা সিনারিও দিয়ে, একটা বিশেষ সিনারিওতে
চাকরি প্রার্থী চাকরি পাওয়ার পর কী ধরনের উদ্যোগ নেবেন সেটা দেখে সে চাকরিদাতা তার সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা তৈরি করে, পেয়ে যাবে এবং পেয়ে যাবে। সেই ধারণা থেকে রাইট, সে সিদ্ধান্ত নেয়। রাইট। এটি তো গেল তার আসলে জাজমেন্ট অথবা কনফ্লিক্ট রেজলিউশন অথবা রিজলভিং স্কিল যাচাই করার জন্য। রাইট। আরও তার যে মোটিভেশন রয়েছে কাজের জন্য কিংবা সে যে মোটিভেটেড অথবা তার যে সে যে পাংচুয়াল কিংবা কিংবা সে তার যে সে যে ইন্টিগ্রিটি দেখাতে পারবে কাজে ঢোকার পর কিংবা তার সিনসিয়ারিটি অনেস্টি এইসব বিষয়গুলো সে কীভাবে বোঝাতে পারে, মানে কিভাবে ইয়া হ্যাঁ, করতে পারে। এখন ধরেন এখানে কানাডিয়ান বা নর্থ আমেরিকাতে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনার সাথে পরিচয় হওয়ার পরে আপনাকে প্রথমেই একটা প্রশ্ন করা হয়, যেটা একটা কমন প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। আর একটা প্রশ্ন হইতে পারে যে হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর ফিট ফর দিস পজিশন। ঠিক আছে, আইদার এইটা হবে না এইটা হবে। তখন এই টেল মি অ্যাবাউট ইউর সেলফ যে প্রশ্নটা, এই প্রশ্নটার মাধ্যমেই এই প্রশ্নটার আনসার দেওয়ার ক্ষেত্রেই কিন্তু আপনি ওইটা বলে দিতে পারেন। এখন আপনি যদি বলেন যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এখন এটার উত্তরে যদি আপনি বলেন যে আই ওয়াজ বর্ন ইন 1971 in Bangladesh and I went to a primary school. I graduated there and then went to the high school. I passed higher secondary school education and then went to the university and studied there 4 years, 5 years, and then I worked somewhere else for some times. This is not the answer of this question. Tell me about yourself. এটা আপনি আপনার ইতিহাস বলছেন, ওই এমপ্লয়ারটা কিন্তু ওইটা জানতে চাচ্ছে না। আপনি এমপ্লয়ারটা জানতে চাচ্ছে যে জবটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই জবের সাথে রিলেভেন্ট যে ট্রেডস, আপনার যে কম্পিটেন্সি, সেইগুলো সম্পর্কে আপনি একটা কথা বলেন। ফর এক্সাম্পল, আপনি যদি বলতে পারেন যে আই এম এ ভেরি পাংচুয়াল প্রফেশনাল, হ্যাঁ, তারপরে আই এম এ গ্রেট প্রবলেম সলভার। এখন আপনি যদি কোনো কাস্টমার সার্ভিসে ওখানে গিয়ে যদি আপনি ইন্টারভিউ দিতে যান, তাহলে আপনার ওই জবের সাথে রিলেট করে আপনার কিছু ট্রেডসের কথা বলতে হবে। এটাই হচ্ছে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। আমার বন্ধুরা আমাকে বলে যে আই এম ভেরি ডিটেল ওরিয়েন্টেড। ঠিক আছে, তখন উনি বুঝতে পারলো, অর্থাৎ এমপ্লয়ার বুঝতে পারলো যে ইয়েস, আই এম লুকিং ফর দিস কাইন্ড অফ পিপল হু ক্যান শোড আপ অন টাইম। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন যখন টেল মি ইউরসেলফ ধরনের প্রশ্ন আসবে ইন্টারভিউতে, তখন আপনাকে এমন উত্তর দিতে হবে যেটি যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার সাথে সেই জবের রিলেটেড। সঙ্গে আপনি সম্পর্কযুক্ত বলে মনে হয়। হ্যাঁ, এখানে আর একটা কথা কিন্তু বলি, আপনি আপনার ডিগ্রি ডিপ্লোমার কথাও কিন্তু বলতে পারেন, আপনি আপনার এক্সপিরিয়েন্সের কথাও বলতে পারেন, কিন্তু ওই জবের সাথে রিলেটেড হইতে হবে। যে যে ডিগ্রিগুলো, যে অভিজ্ঞতাগুলো বেশি সম্পর্কযুক্ত হ্যাঁ। আপনি যে জব জন্য অ্যাপ্লাই করছেন সেই জবের সঙ্গে, সেগুলো বলাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও তো আসলে জব গিভাররা কিংবা এমপ্লয়াররা যখন ইন্টারভিউ বোর্ডে থাকেন তখন তারা আর কি বিষয় দেখতে চান আসলে? আচ্ছা, আর কি বিষয় যেটা দেখতে চান সেটা হলো যে কথাটা আমার প্রথমেই বলা দরকার ছিল, যে আপনার ড্রেস আপ। কানাডাতে আপনি আপনার ড্রেস আপটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি কি পরে ওখানে গেলেন, আপনি ওখানে কিন্তু জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে আপনি কিন্তু ইন্টারভিউতে যেতে পারবেন না। ইভেন আপনি যদি টিম হর্টনসেও ইন্টারভিউ দিতে চান, আপনাকে একটা ডিসেন্ট, ধরেন একটা ফুল স্লিভ শার্ট, একটা নর্মাল প্যান্ট, তারপর একটা আপনি শু যেটা পরবেন সেটা কেটস না হলে ভালো, ব্ল্যাক শু হলে ভালো। অর্থাৎ হ্যাঁ, ব্ল্যাক শু হলে ভালো। আপনি বলতে পারেন যে আমি তো যাচ্ছি একটা কফি শপে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা হলো যে আপনি যখন একটু সেজে গুজে যাবেন তখন আপনি যে জবটাকে সিরিয়াসলি নিচ্ছেন, এইটা হচ্ছে একটা ধরনের মেসেজ দেয়, হ্যাঁ, যে আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। আর আপনি যদি পোশাক আশাকে যদি আপনি ভালো না হন, একটু পোশাকটা হতে হবে আপনাকে পরিচ্ছন্ন, এটা থেকে যাতে কোনো ধরনের স্মেল না আসে। তারপরে আপনি কিন্তু পারফিউম ইউজ করতে পারবেন না, এখানে কিন্তু পারফিউম ইউজ করা নিষেধ, বিশেষ করে আপনি যখন ওয়ার্ক প্লেসে যান বা ইন্টারভিউতে যান, কারণ আরেকজনের অ্যালার্জি থাকতে পারে। প্রিয় দর্শক, আমার মনে হয় এটা মন দিয়ে শোনা উচিত যে
আমরা অনেক সময় মনে করি যে সুগন্ধি মেখে বোধহয় কোথাও গেলে বোধহয় আমাকে বেশি ভালোভাবে গ্রহণ করবে, কিন্তু আপনি যখন জব ইন্টারভিউতে যাবেন মাথায় রাখতে হবে যেন সুগন্ধি ব্যবহার না করে আপনি জব ইন্টারভিউতে যান। আর আরও আরও একটা কিছু আরও যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত, যে আপনি যখন যদি লেট হয়ে যান, আপনি যদি ইন্টারভিউতে গিয়ে লেট হয়ে যান, এবং এই লেটটা কিন্তু নেগেটিভলি দেখা হয়, সিরিয়াসলি নেগেটিভলি দেখা হয়। আপনি অ্যাটলিস্ট 15 মিনিটস আগে ওখানে উপস্থিত হবেন, আবার 1 ঘন্টা আগে গিয়ে যদি আবার বসে থাকেন, এটাও কিন্তু আবার খারাপ, অর্থাৎ আপনার টাইম সেন্স নাই। হ্যাঁ, হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনি যদি আধা ঘন্টা আগে চলে যান তাহলে আপনি 15 মিনিট বাইরে হাঁটাহাঁটি করবেন, হ্যাঁ, তারপরে ঢুকবেন। হ্যাঁ, তারপরে ঢুকবেন। তো এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে আপনি হয়তো হ্যান্ডশেক করার একটা ব্যাপার থাকে। আপনি প্রথমে গিয়েই আপনি আপনার পরিচয়টা দিলেন, এবং আপনি যখন গেলেন তখন তো আপনাকে খুঁজতে হবে যার সাথেই আপনি কথা বলেন, তার সাথেই কিন্তু খুব পোলাইটলি ভালোভাবে কথা বলতে হবে। এমন না যে যারা ইন্টারভিউয়ার তাদের সাথেই শুধু ভালো করে কথা হ্যান্ডশেক কি বলেন। করবে নাকি করবে না? এখন হ্যান্ডশেক যদি তারা করে, আপনি জোর করে হ্যান্ডশেক করার দরকার নাই। তারা যদি হ্যান্ডশেক করে তখন আপনি হ্যান্ডশেক করবেন, এবং শেষে যখন আপনার ইন্টারভিউ যখন শেষ হবে তখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস যেটা থাকে সেটা হলো যে তারা জিজ্ঞাসা করে যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, তো দু একটা কোশ্চেন রেডি করে নিয়ে যাওয়া। হ্যাঁ, দু একটা কোশ্চেন রেডি করে নিয়ে যাওয়া, এবং সেই কোশ্চেনটা হইতে হবে ওর সাথে রিলেটেড। হ্যাঁ, এখন আপনি যদি কোশ্চেন করেন যে ওকে সো ডু ইউ হ্যাভ এ ওয়াইফ, দ্যাটস নট এ রেলেভেন্ট কোশ্চেন, রাইট? অর ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড, দ্যাটস নট এ রেলেভেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হইতে হবে একটু ক্রিয়েটিভ টাইপের, অথবা কোশ্চেনটা হইতে হবে মোস্ট রিলেটেড টু দ্য পজিশন। রিলেভেন্ট হ্যাঁ, সম্পর্কযুক্ত হ্যাঁ, প্রশ্ন এটা হওয়া ওইটা দরকার। ওইটা হলে তাহলে তারা কোশ্চেন যদি স্মার্ট কোশ্চেন হয় এতেও কিন্তু আপনি পয়েন্ট পাবেন। হ্যাঁ, ধন্যবাদ। তবে আরেকটা প্রশ্ন আপনাকে করি, অনেক অনেক সময় চাকরি প্রত্যাশীরা করেন, তবে সবাই এই প্রশ্নটা একে অন্যকে করেন। সেটি হচ্ছে যে প্রায় চাকরিদাতারা জিজ্ঞাসা করে থাকে যে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি? ওকে, হ্যাঁ, আপনি কত টাকা বেতন চান কিংবা কী ধরনের বেতন চান? রাইট। এই প্রশ্নের উত্তরটা আসলে কী ধরনের হওয়া উচিত বলে আপনার আপনার মনে হয়? আচ্ছা, এখন অনেকে বলে যে ইটস ওকে, হোয়াট এভার ইউ ওয়ান অফার মি দ্যাটস ওকে, দ্যাটস অ্যানাদার থিং, দ্যাটস নট আনসার। এটা আপনার বলা উচিত যে এক্স্যাক্টলি, মানে পয়েন্ট একদম ইয়েটা না বলে একটা রেঞ্জ বলা উচিত। হ্যাঁ, এবং আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা আপনি গুগলে একটু সার্চ দেন যে মার্কেটে এটার রেটটা কেমন, এখন তো এটা অ্যাভেলেবেল। তো সেইটা থেকে হইতে পারে যে রেঞ্জটা হইতে পারে যে আপনার পার আওয়ার হইতে পারে, যদি এটা স্যালারিড হয় তাহলে এটা হইতে পারে এত $1000। তো নর্মালি যেটা হয় সেটা হলো যে সহজভাবে যে আওয়ারলি যদি হয় যে ফর এক্সাম্পল এটা মার্কেটে আসে হলো $25। হ্যাঁ, তখন আপনি সেটা বলতে পারেন যে এটা $22 to $30 বা $20 to $30 এর ভিতরে, বাট আই অ্যাম নেগোশিয়েবল। হ্যাঁ, আই এম ওপেন টু নেগোশিয়েট, এই কথাটা বলে একটু ফ্লেক্সিবল থাকা। এবং আরেকটা জিনিস যেটা থাকা সেটা হলো যে সামহাও বোঝানোর চেষ্টা করা যে আপনি অনেকটা ফ্লেক্সিবল। আপনি যদি রিজিড হন, ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে ও আই ক্যানট ওয়ার্ক অন মানডে বাট আই অ্যাম ওপেন অন টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, অথবা আপনি বলতে পারেন ও সরি আই ক্যানট ওয়ার্ক অন উইকেন্ডস। তখন অনেক সময় হয় কি যে নতুন যারা আসছে তাদের জন্য এটা ব্যাকফায়ার করে। হ্যাঁ, যেখানে লোকজন জব পাওয়াই টাফ হয়ে যাচ্ছে সেখানে আপনি যদি এটা দিয়ে দেন তাহলে এমপ্লয়াররা কিন্তু খুব একটা পছন্দ করবে না। যিনি 7 দিনই ওপেন আছে তাকে হয়তো তারা হায়ার করতে পারে, এই জন্য ওপেন থাকা উচিত, আর ওই রেঞ্জটা বলা উচিত, তাহলে এটা সবচেয়ে সেফ। এবং সাথে শেষে বলা উচিত আই এম ওপেন টু নেগোশিয়েট, আমি নেগোশিয়েট করতে রাজি আছি। হ্যাঁ, ওপেন টু নেগোশিয়েট। ওপেন টু নেগোশিয়েট। দর্শক, এটা চিন্তা রাখার মতো একটা ব্যাপার যে আপনি এক্সপেক্টেড স্যালারি যাই বলেন তারপর আবার ওপেন টু নেগোশিয়েট এই ধরনের একটা তথ্য দিয়ে রাখতে পারেন। হ্যাঁ। তাতে চাকরিদাতারা ভাবতে পারেন যে তারা যদি আরও কমও দিতে চান আপনি সেটা নিতে হয়তো আগ্রহী হবেন। রাইট, রাইট। আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে সবসময় যখন ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন তখন 3 জনের রেফারেন্স নিয়ে যেতে হয় অ্যাটলিস্ট। একজন সুপারভাইজার, 2 জন সুপারভাইজার, আরেকজন আপনার বন্ধু হইতে পারে বা চেনে। কারণ এখানে কানাডাতে আপনার প্রত্যেকটা জবই কিন্তু আপনাকে ফাইনালি সিলেক্ট করার আগে রেফারেন্স চেক করে। আচ্ছা, অর্থাৎ আপনি আগে যেখানে চাকরি করছেন অথবা আপনাকে কেউ চেনে, এবং তাদের কি কি থাকে, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস,
এই 3টা তথ্য একটা কাগজের মধ্যে লিখে প্রিন্ট আউট দিয়ে সাথে করে নিয়ে যাওয়া উচিত, এবং সাথে একটা অথবা 2টা রেজুমির কপি নিয়ে যাওয়া উচিত ইন্টারভিউর সময়। ফর এক্সাম্পল, যিনি ইন্টারভিউ নিবেন তিনি হয়তো আপনার রেজুমিটা তার কাছে নাই, বা তার ওই সময় প্রিন্ট করার নাই, তো আপনি যদি এটা রেডি করে নিয়ে যান, তাকে অফার করেন, তাহলে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকলেন, তার কাজটা সহজ করে দিলেন। তো এই জন্য এটা হলো এক ধরনের কি বলবো, সিরিয়াসনেস। আপনাকে সিরিয়াসনেসটা শো করতে হবে। আর চোখের দিকে তাকায় কথা বলতে হবে। নর্থ আমেরিকাতে আপনি আরেক দিকে তাকায় কথা বলছেন, আরেক দিকে তাকায় কথা বলছেন, এইটা মেসেজটা দিচ্ছে যে আপনি ইউ আর হাইডিং সামথিং, আপনি কোনো কিছু লুকাচ্ছেন। সো আপনাকে চোখের দিকে আবার একটানা তাকাও থাকা যাবে না, এটা স্টেয়ারিং করা যাবে না, এটা আবার নেগেটিভ দিক। ধন্যবাদ মুস্তাফা তো ভাই। এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তাহলে ইন্টারভিউতে ভালো করা সম্ভব। আরও কিছু কি মাথায় আসে নাকি আমরা আরেকটা পর্ব করতে পারি এটা নিয়ে? এখানে আরও একটা জিনিস আমি করতে পারি, সেটা হলো যে আপনি ইন্টারভিউ শেষ করার পরে এখানে যেটা হয় সেটা হলো যে আপনি ওই যে কোম্পানির যে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে একটু জেনে যাওয়া, তাদের কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস সম্পর্কে যদি তাদেরকে বলতে পারেন, তাহলে তারা খুশি হতে পারে। বুঝতে পারছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ। আপনি যেখানে চাকরি করতে যাচ্ছেন, আপনি যদি তার সম্পর্কে বেশ ধারণা নিয়ে যান, তাহলে চাকরিদাতারা বুঝবে যে আপনি অনেক আগ্রহী, হ্যাঁ, এখানে চাকরির করার ব্যাপারে। ল্যাঙ্গুয়েজটা খুব একটা বেশি ব্যারিয়ার না, আপনার প্রোনাউন্সিয়েশনটা যাই হোক, ডিপেন্ডস অন এটা আসলে কোন ডিপেন্ডস, চাকরির জন্য আপনি হ্যাঁ, আপনি সেটাই অ্যাপ্লাই করতেছেন করছেন নিশ্চয়ই, তাই আর না? কি। হ্যাঁ, কাজে অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব টেনশনে থাকে যে আমি কি বললাম। আপনি যদি বুঝাইতে পারেন যে কোনোভাবে, দ্যাটস এনাফ। আর ওরা যদি বুঝতে পারে যে আপনাকে দিয়ে কাজটা করা সম্ভব, আপনার হয়তো ল্যাঙ্গুয়েজে কিছু ব্যারিয়ার আছে, দ্যাটস ওকে, কিন্তু আপনি না, যদি এটা বুঝাইতে হ্যাঁ, পারেন হয়তো তাহলে কিন্তু জব অনেক সময় হ্যাঁ, হয়ে যায়। একটা ইঞ্জিনিয়ারিং জবের জন্য তো ভাষা খুব একটা ম্যাটার না। গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আবার হয়তো সোশ্যাল সায়েন্স রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড কোনো জবের জন্য আপনি পিআর ও পাবলিক রিলেশন অফিসার যিনি Exactly. হবেন, তার জন্য হয়তো ভাষা যাকে গুরুত্বপূর্ণ। প্রচুর কথা বলতে হ্যাঁ, কথা হয়, বলতে হয়। আমার মনে হয় এটা জবের প্রকৃতি অনুযায়ী নির্ভর করে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো লাগে না। লাগে না। ঠিক বলছেন। অনেক ধন্যবাদ মোস্তফা ভাই। আরও কিছু কি আপনি বলবেন আজকে দর্শকদের না, জন্য? এই পর্যন্তই, এগুলোই মোটামুটি। হ্যাঁ, এগুলাই যদি, আর প্রিপারেশন তো থাকতেই হবে। আপনি ইন্টারভিউর আগে প্রিপারেশন নিতে পারেন আপনার বন্ধুর সাথে, অথবা নিজে নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে সেটা আপনি রেকর্ড করলেন, ভিডিও করলেন, যেটাকে আমরা বলি ড্রাই রান। এটা করলে আপনার কিন্তু কনফিডেন্সটা বাড়বে। আর ইন্টারভিউতে কিন্তু সিরিয়াসলি কনফিডেন্সটা দেখা হয়, যে আপনার কনফিডেন্স কতটুকু। অর্থাৎ আপনি ওটাকে কী বলে, আপনার এটা ইমোশনাল ইন্টেলিজেন্সটা দেখতে চায়। হ্যাঁ, যে আপনি আপনার সম্পর্কে কতখানি কনফিডেন্ট। এই জিনিসগুলো আসলে বেশি, কারণ স্কিলের ল্যাকিং থাকলে এটা অনেক সময় ট্রেনিং দিয়ে ঠিক করা যায়, কিন্তু আপনার যদি কনফিডেন্সের ঘাটতি থাকে, তাহলে এটা ট্রেনিং দিয়ে আসলে এটাকে খুব একটা ইমপ্রুভ করানো যায় না। তো এই জন্য সবসময় একটু কনফিডেন্টলি কথা বলা, আর এটা জাস্ট কাইন্ড অফ কনভারসেশন। আপনি ইউ হ্যাভ টু টেক ইট ইজি, যে আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি একটা পার্টির সাথে কথা বলতেছেন। আপনি যদি একদম রিজিড হয়ে থাকেন, হ্যাঁ, তখন কিন্তু মনে হবে যে আপনার কনফিডেন্সটা অনেক লো, এবং আপনি ভয়ের মধ্যে আছেন, ইউ আর স্কেয়ার্ড লাইক দ্যাট। তো এই জিনিসগুলো, মেন্টাল সাইড অফ লাইক ইন্টারভিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ মোস্তফা ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এই ধরনের আলোচনা নিয়ে আবারও ফিরে আসবো। ততদিন আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।